হচ্ছে সংবিধানটা বদলাতে হবে। শেষ পর্যন্ত কোনো হাঙ্গামা হইল না কেন জানেন? একটা কোনো কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এইসব কিছু হয় না কেন বলেন তো? কারণ শিক্ষার্থীরা এগুলো চরম অপছন্দ করে। সবাই আপনারা ভোটার হয়ে গেছে এবং এটা হবে আপনাদের জীবনের প্রথম ভোট। তো কিন্তু শুধু ভোট আমরা চাই না, আমরা আরো কি বলেছি, সংস্কার হইতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে কারণে এত রক্তপাত, সেটা হচ্ছে আপনার, এটা আপনারা জানেন, এটা আমি প্রচুর এটা নিয়ে কথা বলি, হচ্ছে সংবিধানটা বদলাতে হবে। এই সংবিধান যেটা আছে এটা কোনোভাবে আপনার আমার সংবিধান না, এখানে আপনার আমার অধিকারগুলো লেখা থাকে না। এবং আপনারা যদি এটা নিয়ে কথা না বলেন নিজেদের মধ্যে, মানে এটা কখনো মনে করবেন না যে সংবিধান একটা আইনের বই, এটা শুধু আইনজীবীরা বুঝলেই হবে, এরকম কখনো মনে করবেন না। সংবিধান কিন্তু আপনার আপনার মানে একটা ডকুমেন্ট, ঠিক আছে? আপনার কি কি মৌলিক অধিকার রাষ্ট্র দিতে বাধ্য, এটা লেখা আছে ওই বইটার মধ্যে। ফলে আপনি যদি এটা সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন। এই কারণে আপনাকে এই সংবিধানটার অনেকগুলো সমস্যা, সবগুলো সমস্যা নিয়ে হয়তো আমি এখন বলতে পারবো না, আমি অনেকগুলো আলোচনা এটা করেছি, আপনারা যারা যারা খেয়াল করেছেন। আমাদের দাবিটা হচ্ছে এই সংবিধানটা বদলাতে হবে। এই সংবিধানটা, এই 72 সালের সংবিধান, এই সংবিধানটা আমরা করি না, এই জেনারেশন করে না, এই জেনারেশনের মতামত নেয় না, এবং এই সংবিধানটা এই জেনারেশনের সাথে যায় না, এটা আউটডেটেড হয়ে গেছে, ঠিক আছে? আমরা যখন একটা টি শার্ট পরি তখন যখন এটা একেবারে তেনা তেনা হয়ে যায়, আমরা যেটা আমাদের র ভাষায় বলি, তখন এটা ফেলে দিই। এই সংবিধানও ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় আছে। কিন্তু এইটাকে অনেকে বলেন, যেমন আমাদের প্রিয় ফুয়াদ ভাইয়ের, আপনারা অনেকে চেনেন, এবি পার্টি ফুয়াদ চেনেন না, বলে যেটা মরহুম সংবিধান। এই মরহুম সংবিধানটাকে এক ধরনের মানে জিয়ে রাখা হয়েছে। ওই যে আগে ইয়েরা করতে, এরকম যখন রাজা মারা যেত তখন মমি বানায় প্রজাদেরকে দেখানো হইতো যে রাজা জীবিত আছে। এই সংবিধানের ক্ষেত্রে এরকম, এটাকে একটা লাইফ সাপোর্ট দিয়ে আমাদের যারা ক্ষমতাসীন গোষ্ঠীগুলো আছে তারা দেখাইতে চায় যে এই সংবিধানটা জীবিত আছে। আসলে এই সংবিধান মরে গেছে, এই সংবিধানের সাথে আমাদের আর কোনো প্রাণের সম্পর্ক নেই, ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এই গণঅভ্যুত্থান দেখার পরে ইন্দোনেশিয়ায় আন্দোলন হচ্ছে, নেপালে আন্দোলন হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় একটা কথা হয়েছে, এবং ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী হয়েছে আমার চেয়ে কম বয়সে গেছে। আর আমাদের যখন আমরা উপদেষ্টা হয়েছে, আমাদের মানে সহযোদ্ধারা, তখন শুনতে হয়েছে এত কম বয়স উপদেষ্টা দরকার। এটা কিন্তু ওই যে তরুণরা যে পাওয়ারের অংশ হবে এটা পছন্দ করে না, ঠিক আছে? এবং এই 72 সংবিধান দেখবেন যে দলমত নির্বিশেষে বদলাতে চায় না। 72 সংবিধান কেন বলছেন আপনারা তো জানেন, এটা 72 সালে হয়েছে, আমাদের দেশ স্বাধীন হয়েছে 71 সালে, 72 সালে সংবিধানটা হয়েছে, ঠিক আছে? এবং পাকিস্তানের গণপরিষদের জন্য যারা নির্বাচিত ছিলেন তারা এই সংবিধান করছে, ফলে তাদের এই সংবিধান করার অধিকারই ছিল না, কিন্তু তাদেরকে এটা করানো হয়েছে। এখন আমাদের 24 সালে একটা 24 সালের উপযোগী, বা সামনে যখন আরো দিন আসবে সেই দিনের উপযোগী একটা সংবিধান লাগবে। এবং এই কথাটা আমাদেরকে বলতে হবে যে আমরা ভাই এই সংবিধান বুঝি না। সংবিধান খুব সহজ একটা জিনিস। কিভাবে সংবিধান সহজ জিনিস আমি কাজ করা থেকে বুঝলাম যখন আমি এক শহীদের মাকে জিজ্ঞেস করছি, যখন এই যে সংবিধান সংস্কার প্রস্তাব দিতে কমিশন থেকে আমাদের দিতে হয়েছে, আমি জিজ্ঞেস করছি আপনি কি চান, সামনে বাংলাদেশে আপনি কি চান? উনি বলছেন যে আমি চাই আমার ছেলেরা সামনে, যখন একটা ছেলে মারা গেছে, শহীদ হয়েছে, কিন্তু সামনে আমার ছেলেরা যখন আন্দোলন করবে তখন পুলিশ যেন গুলি না করে। তাহলে আমরা চাই এমন একটা সংবিধান যেখানে প্লেন এন্ড সিম্পল লেখা থাকবে যে গণতান্ত্রিক আন্দোলন করার জন্য আন্দোলনে পুলিশ গুলি চালাতে পারবে না, একদম সিম্পল লেখা থাকবে। আমরা এইভাবে না লেখা থাকলে আমরা বুঝবো না জিনিসটা। এখনকার সংবিধানে ধরেন মানুষের একটা মৌলিক ব্যাপার কি, যে আপনাকে বেঁচে থাকতে হবে, তাই না? জীবন ধারণের অধিকার, এটাকে আমি ভাষায় বলে রাইট টু লাইফ। মানে ফুটেজ খাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা, আমাদের অন্য কোনো দেশ নাই, আমাদের ইন্ডিয়া নাই, আমাদের পাকিস্তান নাই, আমাদের ওই রাশিয়া নাই, আমেরিকা নাই, কিছু হলে দৌড়তে চলে যেতে পারবো না। দেখেন সমস্ত ক্রিমিনালগুলা, জুলাইয়ের ক্রিমিনালগুলা দেশ ছেড়ে পালাইছে, আমাদেরকে এই দেশে থাকতে হবে। তাহলে এই দেশে থাকতে হলে আমাদেরকে ভাবতে হবে এই দেশটা আমরা কিভাবে চাই। ফলে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমস্ত সময় কি করবে, ছাত্রদের জন্য রাজনীতি করবে, ছাত্রদের অধিকার নিয়ে রাজনীতি করবে। আপনারা যদি মনে রাখবেন শুধুমাত্র ছাত্রদের অধিকার কেন্দ্রিক রাজনীতি যদি আপনারা কন্টিনিউ করেন, এটাই দেশের জন্য অনেক বড় কিছু করা হবে। যদি শুধুমাত্র আপনারা ছাত্রদের অধিকারগুলো আদায় করতে পারেন, এতে দেশ অনেক অনেক বদলে যাবে। এই কারণে আমাদের জন্য দরকার হচ্ছে ছাত্রদের প্রত্যেকটা কাজে, যেমন আপনারা এখানে এই নরসিংদী কলেজে অনেকগুলো দরকার, মানে অনেকগুলো সমস্যা আছে নিশ্চয়ই, এই সমস্যাগুলো আইডেন্টিফাই করেন, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সেটার জন্য মানে যদি কিছু করতে হয় আমরা করবো, আপনারাই সেটা পারবেন। এর মধ্যে দিয়ে আপনারা ছাত্রদের কাছে আস্থাভাজন হয়ে উঠতে পারবেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এটা বলে আমি শেষ করি, যে গত ডাকসু নির্বাচনের ফলাফলের দিন একটা জিনিস খেয়াল করার আছে খুব গুরুত্বপূর্ণ, যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে দুইটা বড় রাজনৈতিক দল অবস্থান নিয়েছে, এটা আপনারা জানেন। মানে যে কোনো সময় ক্যাম্পাসে ঢুকবে,
এরকম দুই দলই তাদের শক্তি দেখাইছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো হাঙ্গামা হইল না কেন জানেন? একটা কোনো কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এইসব কিছু হয় না। কেন বলেন তো? কারণ শিক্ষার্থীরা এগুলো চরম অপছন্দ করে, এটা রাজনৈতিক দলগুলো জানে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতরা ঢুকতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগুন লাগাই কিন্তু জাস্ট, এটা মানত না তারা। এজন্যই আপনার দেখেন, এটাই হচ্ছে আপনার নিরস্ত্র অহিংস রাজনীতির এটাই হচ্ছে শক্তি। যে ওই যারা বিশ্ববিদ্যালয়ের চারপাশে জড়ো হয়েছে তাদের কাছে তো অনেক কিছু আছে, লাঠি সোটা থেকে অনেক অস্ত্র শস্ত্র থাকতে পারে, আমরা জানি না, কিন্তু শিক্ষার্থীরা তো নিরস্ত্র। এই নিরস্ত্র শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে বা আমলে নিয়ে তারা যে ক্যাম্পাসে ঢুকলো না, এটাই হচ্ছে আমাদের সাধারণ মানুষের শক্তি। এই শক্তিটাকে আমাদের নার্চার করতে হবে, যে শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে যদি কোনো ধরনের পুলিশ ঢুকে মানে হামলা করার জন্য, পুলিশ থাকতে পারে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু শিক্ষার্থীদের হামলা করবে, যে আওয়ামী লীগ আমলে হয়েছে, এই ধরনের কোনো কারণে যদি তারা ঢুকে, কিংবা অন্য কোনো দল যদি সন্ত্রাসী কার্যক্রম করার জন্য ঢুকে, তাহলে কিন্তু শিক্ষার্থীরা পছন্দ করবে। ফলে এটা ক্লিয়ার মেসেজ যে আপনাকে একটা গঠনমূলক রাজনীতি করতে হবে, ক্যাডার ভিত্তিক রাজনীতি। আর শিক্ষার্থীরা একটা কনফ্লিক্ট প্রত্যাখ্যান করেছে, কিন্তু তাই বলে আমাদের যে অর্গানাইজ থাকার যে একটা ব্যাপার আছে, একসাথে থেকে মহড়া দেওয়ার ব্যাপার আছে, এটা কিন্তু আমি না করতেছি। এটা আপনাকে করতে হবে, কিন্তু ওইভাবে করতে হবে যে শিক্ষার্থীরা এটাকে পছন্দ করবে, এটাকে খারাপ করে করবে না। ওইভাবে আপনার শিক্ষার্থীদের সাথে একটা অর্গানিক সম্পর্ক থাকতে হবে। কেন নতুন সংবিধানটা তাদেরও দাবি, কেন তাদের ইস্যু, তারা কি কারণে গত জুলাই মাসে সংগ্রাম করেছিল, এটা কিন্তু আমাদের বারবার মনে করে দিতে হবে। এটাই হচ্ছে রাজনৈতিক কর্মী, তাদের যারা মানে আমরা তো এক ধরনের ছাত্র যারা, তারাও এক ধরনের রাজনৈতিক কর্মী, তাদের কাজ কিন্তু এটাই যে জনগণকে মনে করিয়ে দেওয়া যায় আমাদের সংগ্রামের একটা ছিল কারণ কি, কারণ আমরা একটা নতুন গণতান্ত্রিক সংবিধান চাই, যেখানে আমাদের অধিকারগুলো পরিষ্কারভাবে লেখা থাকবে। এবং এই সংবিধান আদায় না করে আমরা কিন্তু দলে ফেলব, আমরা আছি, আমরা আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা এই সংবিধানটা আদায় করবো, ঠিক আছে? এটার ব্যাপারে আপনারা মনে রাখবেন যে ছাত্ররা 69-এর সময় ওই গণঅভ্যুত্থানের সময় 11 দফা দিয়েছিল, এরশাদের সময় 10 দফা দিয়েছিল, এবারও কিন্তু ছাত্ররা জুলাই মাসে 9 দফা দিল, তাই না? এরকম এই দাবিগুলো আদায় করতে হবে, এবং এই দাবিগুলোর মধ্যে যেগুলো এখনো আদায় করা হয় নাই, যেগুলো অনাদায়ী, সেগুলো যেন পরবর্তী নতুন সংবিধানে থাকে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। আর আমরা আর কোনো ওই আসাদ যেমন, নূর হোসেন যেমন, কিংবা এখন এবার যেমন আবু সাঈদ, মুগ্ধ, এরকম আর কোনো ছাত্রদের আমরা চাই না যে তাদের জীবন দিয়ে আমরা দেশ করতে চাই না। তারা এমনি যেন আমাদের আর কোনো জীবন দিতে না হয়, যেন আমাদের কষ্টের মুখে না দাঁড়াতে হয়, পুলিশের সাথে কোনো সংঘর্ষে না দিতে হয়। আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই, যেখানে ছাত্ররা তাদের অধিকার ভিত্তিক রাজনীতি করতে পারবে। এই জিনিসগুলোই আপনাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আপনারা করবেন, এটা আমি আশা করি। সংবিধানের 32 অনুচ্ছেদ খুলে দেখেন কি কঠিন করে লেখা, আইন অনুযায়ী ব্যতীত জীবন ধারণের অধিকার থাকবে। এই যে বললাম, কিছু বুঝলেন না? আমি যে বললাম আমি বুঝি, তাহলে যেটা এত কঠিন করে লেখা থাকে আমরা বুঝতে চাই না। আমরা চাই যে প্লেন অ্যান্ড সিম্পল, যে মানুষের জীবন ধারণের অধিকার নিঃশর্ত, এবং এই নীতিটাকে আপহোল্ড করবে কে? সংবিধান। আপনার যে জীবন ধারণের অধিকার নিঃশর্ত, শুধু একটা কথা লেখা থাকলেই হবে যে মানুষের জীবন ধারণের অধিকার, মানে একটা ভাবেই মানুষের মৃত্যু হবে। সে কোন ভাবে? যেটাকে আমরা বলি ন্যাচারাল ডেথ, প্রাকৃতিক মৃত্যু। এর বাইরে কোনো অন্য ধরনের মৃত্যু হবে না। মানে আমাকে ক্রসফায়ার করে মারা যাবে না, আমাকে পুলিশি হেফাজতে নিয়ে মারা যাবে না, আমাকে অত্যাচার করে মারা যাবে না, ঠিক আছে? আমার ন্যাচারাল ডেথ হতে হবে। এই কারণে লেখা থাকতে হবে খুব সিম্পলি যে মানুষের জীবন ধারণের অধিকার নিঃশর্ত, গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে পুলিশ গুলি চালাতে পারবে না। এটা হচ্ছে নীতি। যদি এই নীতি লঙ্ঘন করা হয় তাহলে শাস্তি দিতে হবে, ঠিক আছে? এই জিনিসটার জন্যই কিন্তু আমরা আন্দোলনটা করলাম।